অন্যান্য নেতৃবৃন্দকে সকলকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করে দু একটি কথা বলেই শেষ করব। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই 2024 সালে ছাত্র জনতা বৈষম্যের যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, আজকে যাদের বিরুদ্ধে আমাদের 15 বছরে রাজপথে থেকে আন্দোলন চালিয়েছে, আজকে সেই ভারতের পক্ষে কথা বলে, আজকে সেই ভারতে ইলিশ মাছ পাঠায়। একজন উপদেষ্টা বলেন এতে নাকি আমাদের সুনাম হয়েছে, আরেকজন বলেন আমাদের ভাব বিনিময় হয়েছে। উপদেষ্টা মন্ডলকে আমি জানাতে চাই, যদি আপনারা ভারতের সরকার হয়ে থাকে ওই ভারতে চলে যান, আর যদি ছাত্র জনতার 15 বছরে এই রাজপথ থেকে আন্দোলন চালিয়েছে, জীবনের হুমকি পেয়ে রাজপথ ছাড়ি নাই, যদি প্রয়োজন হয় আপনাদের বিরুদ্ধে আবার রাজপথে নামবো, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার চেতনা যাতে অক্ষুণ্ণ থাকে তার বিরুদ্ধে আমরা তার পক্ষে লড়াই করে যাব। আগামীতে আপনারা ইলিশ বন্ধ করেন, ওই ভারতের রাজনীতি বন্ধ করেন, এবং আপনারা প্রতিবাদ জানিয়েছেন ওই অমিত শাহ খুনি যে মোদি ছিল তার মন্ত্রিসভার, তাকে যেভাবে আমাদের বাংলাদেশের মানুষকে কাটাতারে উপর করে ঝুলিয়ে রাখার জন্য বলেছে, তার আমাদের সোজা বক্তব্য, পরিষ্কার বক্তব্য, তাকে আপনারা প্রতিবাদ জানান, এবং ভারতের যারা এখানে অনুপ্রবেশকারী আছে পারলে তাদেরকে ধরে আমরা উল্টিয়ে রাখবো। প্রিয় বন্ধুরা, আগামীতে যদি আমাদের এই গণ অধিকার যদি থেকে আমাদের ডাক আসে, রাজপথে দাঁড়িয়ে আমরা এর প্রতিবাদ জানাবো। বাংলাদেশ জিন্দাবাদ, গণ অধিকার জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখবে কোটা আন্দোলনের ছাত্র নেতা শাহুর রহমান। সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, খুব বেশি দীর্ঘ করবো না। আমাদের উপদেষ্টা মন্ডলীদের একটা অংশকে দেখছি ভারতের প্রতি তাদের একটা লুতুপুতু ভাব আছে, এই লুতুপুতু ভাব সরাতে হবে। আপনাদেরকে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা বসিয়েছে দেশের জন্য কাজ করতে, ভারতের দালালি বা ভারতের চামচামি করতে না, যে চামচামি শেখ হাসিনা এতদিন দীর্ঘ 15 বছর করেছে। মৎস্য উপদেষ্টা বলে আমি জানি না 3000 টন মাছ ভারতে রপ্তানি হচ্ছে। আপনি যদি না জানেন তাহলে কি করতে আপনি মৎস্য উপদেষ্টা হয়েছেন? আপনাকে কে বলছে মৎস্য উপদেষ্টা হইতে? আমরা আপনাদেরকে উপদেষ্টা বানাইছি, আমরা আপনাদেরকে ফেলে দিতে পারবো কয়েক রহমায়। ভুলে যাবেন না, হাসিনার মতো সঙ্গে শাসককে যদি সরাতে পারি, আপনাদের মতো উপদেষ্টা যারা আছেন, যারা ভারতের প্রতি নতুন ভাব নিয়ে চলছেন, সেই নতুন ভাব নিয়ে টিকে রাখতে পারবেন না। খুব সাবধান, খুবই সাবধান। সবাই ভালো থাকবেন এবং ভারতের তোষামত করা বন্ধ করবেন। আমাদের এখন একটু পরে একটা মিছিল হবে, যারা বক্তব্য দেওয়া হবে তারা তারপরে আবার দিতে পারবেন। তো এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের একজন নেতা, নেতা সুমন ভাই। সিলেটের সাংগঠনিক আপনারা জানেন 2012 সালে সিলেটে 2টা মেডিকেল কলেজ, একটি হচ্ছিল নর্থ ইস্ট মেডিকেল কলেজ আর একটি রাকিব রাবিয়া মেডিকেল কলেজ। ওই সময় এখান থেকে 4 জন ইন্টার্নি ডাক্তারকে আইন শৃঙ্খলা বাহিনী নামে উঠিয়ে নিয়ে যায়। পরে ওই ডাক্তারদের আত্মীয় স্বজন পরিবারের লোকজন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর অফিসগুলায় পুলিশের কাছে, রেলের কাছে, ডিবি অফিসে দৌড়ায়, কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। একটি সময় পত্রিকায় আসে দিল্লিতে তার হোটেলে বোমা হামলার দায়ে ওনাদেরকে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী উঠিয়ে নিয়ে গেছিল। আমাদের দেশটা শেখ হাসিনা একটি ভারতীয় অঙ্গরাজ্যে পরিণত করেছিল, কিন্তু এই 15 বছর ছাত্র জনতা বিভিন্ন আন্দোলনে এবং
রক্তের বিনিময়ে আমরা একটি নতুন করে স্বাধীনতা পেয়েছি। এই মুহূর্তে এই অমিত শাহের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি এবং ঘৃণা করি, এবং আমরা এই উপদেষ্টা মহোদয় জানাইতে চাই এবং দাবি রাখি, আপনি এই বক্তব্যের কৈফিয়ত চান এবং আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সীমান্তে যে হত্যাগুলি হয়েছে ফেলানি সহ ঝুলিয়ে রেখেছিল সেই বক্তব্যটা আবার পুনরাবৃত্তি করেছে, এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিচার চাই। আমরা একটি কথা বলতে চাই, ইন্ডিয়ার সাথে ভারতের সাথে আমাদের সম্পর্ক করতে হবে না, ওটা আওয়ামী লীগ করেছিল। আমাদের নীতি এরকমই করতে হবে যাতে ভারত আমাদের সাথে সম্পর্ক তৈরি করে ওই রকম নীতি তৈরি করতে হবে। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য দেবেন বাংলাদেশের সবার সুপরিচিত জাতীয় নেতা ভারত বিরোধী আন্দোলনের নেতা তারেক রহমান। অনেক ধন্যবাদ। হ্যালো হ্যালো, অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের একটা টুথ পাউডারের ব্র্যান্ড আছে, আপনারা জানেন নাকি? কি নাম? ম্যাজিক। ম্যাজিক। আমার নাম মফিজ, ভাড়া হচ্ছে 30। সেই বিজ্ঞাপনের আমরা ভুলে গেছি। এটা কেন বিজ্ঞাপন? যাদের মুখে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ দূর করার জন্য এই বিজ্ঞাপন। ভারতের অমিত শাহর মুখে দুর্গন্ধ, আমরা সরকারকে অনুরোধ করছি তার জন্য 1 কার্টুন ম্যাজিক টুথ পাউডার বানানো হোক, যাতে করে এই ভারতীয়দের মুখের দুর্গন্ধ দূর করা যায়। প্রিয় ভাইয়েরা, ফেলানিকে যখন হত্যা করে কারাগারে ঝুলাই রাখলো, তখন ভারতের আদালত রায় দিল যে ওই বিএসএফ সদস্য সরল মনে ফেলানিকে হত্যা করেছে, অর্থাৎ অপরাধের প্রবণতা থেকে ফেলানিকে হত্যা করেনি। অথচ আজকে অমিত শাহ তার বক্তব্যে প্রমাণিত হলো যে তারা এইভাবে মেরে মেরে ঝুলিয়ে রাখতে চান। এটা একটা স্বীকারোক্তিমূলক বক্তব্য যে ভারতীয়রা বাংলাদেশি নাগরিকদেরকে কিভাবে টাঙ্গিয়ে টাঙ্গিয়ে হত্যা করে, কিভাবে হত্যা করার পরে ঝুলিয়ে রাখে, কিভাবে হত্যা করার পরে কাটাতারের উপর ফেলে রেখে রোদে শুকায় সেই লাশগুলো। অমিত শাহর বক্তব্যে তা প্রমাণ হওয়া কি বাকি আছে? এখন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে উচিত ছিল এই এবং সেই ফেলানি হত্যা, স্বর্ণদাস হত্যা, জয়ন্ত হত্যা, তাদের হত্যার ফাইলগুলো আন্তর্জাতিক আদালতে পৌঁছে যাওয়া, প্রতিবেশী দেশগুলোকে পৌঁছায় যাওয়া, দুবাইয়ে পৌঁছায় যাওয়া, কাতারে পৌঁছায় যাওয়া, ওমানে পৌঁছায় যাওয়া, যে 500 একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ভারতীয়রা কিভাবে হত্যা করছে, যাতে করে তাদের সেই বিদেশ গমন, ব্যবসা বাণিজ্য সবকিছুতে মুসলিম দেশগুলো অন্তত সতর্ক থাকে যে এরা কতটা মুসলিম বিদ্বেষী। প্রিয় ভাইয়েরা, আজকে সেই সরকারকে আমরা আশা করেছিলাম, আমরা কি সবাই আশা করি নাই? শুরুতে এসে ভারতের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দিয়ে মাঠের দৃষ্টি আকর্ষণ করলো, দৃষ্টি আকর্ষণ করে এখন তারা আবার ভারতের পক্ষে গুণগান গাচ্ছে। আমাদের লজ্জা লাগে, আমাদের বাণিজ্য উপদেষ্টা সে বলছে যে আমরা নাকি আবেগে কথা বলছি। হ্যাঁ, বাংলাদেশের নাগরিকরা আবেগী, আবেগী থেকে আবেগ থেকে 52 ভাষা আন্দোলন হয়েছে, আবেগ থেকে 71-এর যুদ্ধ হয়েছে, আবেগ থেকে 24-এর আন্দোলন হয়েছে, এবং আপনার মতো একটা ফালতু লোক এই 24-এর আন্দোলনের মধ্য দিয়ে আপনি এখানে উপদেষ্টা হয়েছে। সেই আন্দোলনের উপদেষ্টা হয়ে আজকে
আপনি কি করছেন? আপনি আমাদের আবেগ নিয়ে তাচ্ছিল্য করছেন। আরে আবেগ নিয়ে তাচ্ছিল্য করে দিতে পারে না। তুমি কোন মানিক্য বলেছো তুমি টিকবা? আমি জিজ্ঞাসা করছি, তাও দেশের বিষয় নয়, ভারতের বিষয়ে। 2 দিন আগে নাগরিকদেরকে খুন করলো। আমি সকল উপদেষ্টাদেরকে বলতে চাচ্ছি, আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি একটা সুন্দর সরকার পাওয়ার জন্য। আমাদের একটা প্রত্যাশা ছিল যে এমন একটা সরকার আসবে যে সরকারে হাসিনার লোক থাকবে না, অথচ আমরা দেখলাম হাসিনার লোক দিয়ে ভরা। আজকে হাসিনা চলে গেল, কেন এই সরকার ভারতের তাবেদারি করেছে তাকে আপনারা বুঝতে পারছেন? বুঝে যাচ্ছে? আমরা স্পষ্ট হয়ে বলছি, ভারতের ইলিশ পাঠানো চেষ্টা আপনারা করবেন না। ওই ট্রাকগুলো আমরা লুট করব, আটকায় দেব, নাগরিকদের মধ্যে বন্টন করব, আমরা স্পষ্ট করছি। এবং ভারতকে একটা কথা বলছি, তোমরা পানিকে ব্যবহার করো অস্ত্র হিসেবে আমাদের বিরুদ্ধে। পানি হলো জীবন, সে জীবনটাকে ওরা অস্ত্র হিসেবে। তাহলে ইলিশ কেন চাও? ইলিশ কেন চাও? আমরা এই সরকারের কাছে ভারতের এই আগ্রাসনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত দেখতে চাই। এবং আমরা এমনি বসে থাকবো না, প্রতিদিন এভাবে চ্যালেঞ্জ করবো। এখানে যখন আপনারা ভারতের আগ্রাসনের পক্ষে কথা বলবেন তখনই আমরা চ্যালেঞ্জ করব। এবং রাজনৈতিক দলগুলো, এখানে বড় বড় দল আছে, বিএনপি নাম বলতে লজ্জা নাই, জামাত আছে, জাতীয় পার্টি আছে, আমাদের গণ অধিকার পরিষদের 2টা ভাগ আছে, আরো অনেক দল আছে। প্রত্যেক দলকে আমি নিজেকে প্রশ্ন করছি যে আমি নিজের জন্য ভারতের দালালি না করি। যারা করছে আপনাদের প্রতি নাগরিকদের পক্ষ থেকে শিক্ষা জানাই। এবং আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে আমারও সেই পরিণতি হবে রাজনীতিতে যদি আমি ভারতের দালালি করি। এদের জন্য সবাই মনে রাখি। ধন্যবাদ সবাইকে। আমাদের মিছিল হবে, আমাদের সদস্য সচিবরা অনেক সুন্দর বক্তব্য দেবে। সবাই মিছিলে অংশগ্রহণ করবেন, কেউ যাবেন না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব জনাব সাহেব হোসেন সাহেব। বন্ধুগণ, আমাদের আজকের এই প্রোগ্রামটি ছিল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। জরুরি আবহাওয়ার কারণে আমরা এটিকে প্রেস ক্লাবে নিয়ে আসছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের এই বিক্ষোভের যে শিরোনাম সেটি হচ্ছে ভারতে আমাদের ছাত্র জনতা যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতে ইলিশ পাঠানোর এই সিদ্ধান্তকে বাংলাদেশের জনগণ ঘৃণা হয়ে প্রত্যাখ্যান করেছে। যেখানে আমার দেশের জনগণ ইলিশ খেতে পারে না, আকাশ চুম্বি দামের কারণে আমার দেশের অনেক মানুষ রয়েছে জাতীয় মাছ ইলিশ জীবনে একবার চোখে দেখে নাই। সেখানে কিভাবে এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাদের এই স্পর্ধা কিভাবে হয়, তাদের এই দুঃসাহস কিভাবে হয়? এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে চেয়ারে বসে তারা ছাত্র জনতা তথা জনগণের আবেগকে পুঁজি করে এ ধরনের একটি সিদ্ধান্ত নেয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে ভারতে ইলিশ পাঠানোর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং এই ইলিশের দাম আরো সহজলভ্য করতে হবে। কেজি যাতে 5 থেকে 700 টাকার মধ্যে হয় এবং আমার দেশের আপামর জনগণ যাতে ইলিশ ক্রয় করে খেতে পারে, সেটা এই সরকারকে নিশ্চিত করতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছে এদের বিষয়ে আমাদের যথেষ্ট আপত্তি রয়েছে, অভিযোগ রয়েছে। আমরা তাই এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছি এবং একাধিকবার তাকে আমরা সরাসরি বলেছি, 20 কোটি জনগণের এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে এই উপদেষ্টা পরিষদ বর্ধিত করতে হবে। এই 25 জন মানুষ নিয়ে
এই বাংলাদেশ পরিচালনা করাটা অনেক কঠিন, অনেক কষ্টকর। এবং এই উপদেষ্টা পরিষদে অনেকে রয়েছে যারা এখনো ভারতের প্রতি প্রেম দেখায়, প্রীতি দেখায়। আমরা সে সকল উপদেষ্টাকে বলতে চাই, এই বাংলাদেশে এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কেউ যদি ভারতের প্রতি প্রীতি কিংবা প্রেম দেখানোর চেষ্টা করেন, আমরা আপনাদের এই গদির পিছন থেকে টেনে হিচড়ে নামাতে 1 সেকেন্ড কাল বিলম্ব করব না। কিছুদিন আগে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের দল হিসেবে ঘোষণা দিয়েছিলেন। আরেক উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার করে দেখেছিলেন। আমরা তাদেরকে বলতে চাই, যদি প্রেম থাকে তাহলে হাসিনার শ্বশুর বাড়ি দিল্লি থেকে এই প্রেম দেখান। বাংলাদেশের মাটিতে বসে ভারতের প্রতি দরদ দেখানোর কোন সুযোগ নেই। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে দেখেছেন আমাদের সরকার প্রধান আমেরিকায় গেছেন। আমেরিকায় গিয়ে বিশ্ব নেতারা সেখানে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিয়েছে। কে কার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাবে, হাত মিলাবে, কদম মুচি করবে, সেটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড। এই কাণ্ড দেখে আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ধরনের একটা বেকায়দায় পড়েছেন, চিপাই করেছেন। কারণ হাসিনা মোদীকে বলেছিল ইউনূস সাহেবের সাথে বৈঠক করবেন না, আর এই মোদী হাসিনার কথা শুনে ইউনূস সাহেবের সাথে বৈঠক বাতিল করেছেন। এখন মোদী চেষ্টা করছেন ইউনূস সাহেব যদি একটা স্লট দেয় তাহলে একটা বৈঠক করার জন্য চেষ্টা করবে। ইউনূস সাহেব বলেছেন, মোদী ভাই দাদা আমার সময় নেই তোমার সাথে বৈঠক করার, কারণ মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের দেশের বড় বড় বাধাপ্রধান নেতারা ওয়েটিং লিস্টে আছে, তুমি আপাতত দেশে ফিরে যাও। এই হচ্ছে অবস্থা। কিন্তু বন্ধুগণ, ইউনূস সাহেবকে মনে রাখতে হবে তার পাশে যে সকল উপদেষ্টা রয়েছে এরা শতভাগ আংশিক, এরা অজ্ঞ, এরা বাংলাদেশ পরিচালনায় টোটালি ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাহলে আমরা বলতে চাই, রাজনৈতিক দলের অভিজ্ঞ আরো 25 জন মানুষ দিয়ে এই উপদেষ্টা পরিষদকে 50 সদস্যে উন্নীত করতে হবে। আমরা যারা দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, এই ফ্যাসিবাদের সময়ে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আমাদের মধ্য থেকে আরো 25 জন মানুষ দিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠিত করার জোর দাবি জানাচ্ছি। একই সাথে বলতে চাই, শেষ কথা, চূড়ান্ত কথা, ভারতে কোনো ইলিশ যাবে না। ভারতে যদি ইলিশ পাঠানোর চেষ্টা করে আমরা ছাত্র জনতা জনগণ এই ইলিশ পাঠানোর ট্রাকগুলোকে সীমান্ত পাড়ি দিতে দেব না, দেব না, দেব না। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ।